নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো হুইপ সম্পর্কে আমরা সমস্ত তথ্য জানবো। আর এই হুইপ কিন্তু এই সপ্তাহের বার্নিং টপিক। তো এই যে টপিক হুইপ, এটা আমি কোথা থেকে কভার করছি সেটা আগে বলে দিই, এর সোর্সটা বলে দিই। তো আমি ইনসাইট আইএএস এর সাহায্য নিয়েছি এবং তার সাথে কিন্তু দ্য হিন্দু থেকে আর্টিকেল তুলেছি। তো দ্য হিন্দু এবং ইনসাইড আইএএস এর সাথে কিন্তু আমরা হুইপ নিয়ে আলোচনা করব, তার সাথে ইন্ডিয়ান পলিটি থেকে কিছু রিসোর্স আমি নিয়েছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবং তার পূর্বে একটি রিকোয়েস্ট, রিসেন্টলি আমি ন্যাশনাল এডুকেশন পলিসির ওপর কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছি, ভিডিওটা অবশ্যই দেখবেন। বর্তমান যে NEP 2019 অ্যাক্ট পাস করা হয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, তো এটা সম্পর্কে কিন্তু এফবিতে অনেক গুজব উঠছে, ফেসবুকে প্রচুর পরিমাণে গুজব উঠছে। সেই সব গুজবে কান দেবেন না, সঠিক তথ্যটা আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। এবং সাউন্ড অফ অ্যান্ড ওয়েব সম্পর্কে সমস্ত তথ্য জানতে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত ভিডিও আপনারা পাবেন। তো এবার চলুন শুরু করা যাক হুইপ কী। তো প্রথমে আমরা জেনে নেব যে আপনাদের ইউপিএসসি প্রিলিমস এবং WBCS মেন্স সম্পর্কে কী কী টপিক এখান থেকে ইম্পর্টেন্ট, হুইপ সম্পর্কে কী কী কোশ্চেন আসতে পারে। তো প্রথম কোশ্চেন আসতে পারে 10th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু। তো আমি 10th শিডিউল নিয়ে কর্ণাটক ক্রাইসিস যখন আলোচনা করেছিলাম তখন কিন্তু 10th শিডিউল নিয়ে বলেছিলাম, অ্যান্টি ডিফেকশন ল আছে এখানে। তো এই 10th শিডিউল আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন, এটা 1 বছর আগের ভিডিও, অ্যান্টি ডিফেকশন ল নিয়ে কর্ণাটক ক্রাইসিসের সময় আলোচনা করেছিলাম। লক্ষ্মীকান্তের প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন। তো আজ আমরা আলোচনা করবো হোয়াট ইজ হুইপ, হু ইজ এ চিফ হুইপ, এটা আলোচনা করব। এটা আলোচনা করবো না, এটা আপনাদের কাজ গুগল সার্চ করে এটা সম্পর্কে জেনে নেওয়া। তারপর হোয়াট হ্যাপেন্স ইফ এ হুইপ ইজ ডিসওবেড, লিমিটেশন অফ হুইপ, টাইপস অফ হুইপস। এই যে টপিকগুলো, প্রত্যেকটা টপিকই কিন্তু ইউপিএসসি প্রিলিমস পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট এবং মেন্সের পার্সপেক্টিভ থেকেও কিন্তু ইম্পর্টেন্ট, এবং WBCS মেন্স তো বটেই। তো চলুন প্রথমে আমরা দেখে নেব হোয়াট ইজ হুইপ। তো হুইপ কি, সহজ ভাষায় যদি বলতে যাই, দেখুন পার্লামেন্টের লোকসভায় ধরুন দুটো পার্টির, ধরুন আমরা অনেকগুলো পার্টি রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, আরও অনেক পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি রয়েছে। তো আমরা যেহেতু মেজর দুটো পার্টি লোকসভার ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেস, তো এটা আমরা নিলাম বিজেপি এক পাশে থাকলো, বিজেপি এবং এক পাশে থাকলো কংগ্রেস। তো বিজেপির একজন হুইপ থাকতে পারে, কংগ্রেসেরও একজন হুইপ থাকতে পারে। তো এই যে হুইপ কি, থাকতে তো পারে অবশ্যই, বুঝলাম। তো এই যে হুইপ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টে, হাউস অফ পার্লামেন্ট, রাজ্যসভা বা লোকসভা, অথবা লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ রাজ্য বিধানসভায় কিন্তু এই যে বিজেপি পার্টির একজন বয়স্ক ব্যক্তিকে তাকে হুইপ দাঁড় করানো হলো। তো এই হুইপ কিন্তু ওই পার্টির সমস্ত কাজকর্মকে কন্ট্রোল করবে। সমস্ত কাজকর্ম বলা ভুল, এখানে আমি বলবো 3টে স্পেশাল কাজকর্মকে কন্ট্রোল করবে। সে 3টে স্পেশাল কাজকর্ম কি সেটা আমরা জানবো। এই যে হুইপ যে দাঁড়াবে, বিজেপির পক্ষ থেকে একজন ধরুন হুইপ দাঁড়ালো, কংগ্রেসের পক্ষ থেকে একজন হুইপ দাঁড়ালো। বিজেপির সমস্ত সদস্যদের বা বিজেপির সমস্ত MLA বা এমপিদের যা বক্তব্য সে কিন্তু এই হুইপের মাধ্যমে বলতে হবে। কংগ্রেসের সমস্ত যে সদস্য MLA বা MP তাদের বক্তব্য কিন্তু এই হুইপের মাধ্যমে বলতে হবে। এবার দেখুন, এই যে হুইপ ঠিক করবে যে ভোটের সময়, পার্লামেন্টে ভোটের সময় বা লেজিসলেটিভ কাউন্সিলে বা অ্যাসেম্বলিতে ভোটের সময় বিজেপির MP বা বিজেপির MLAরা ভোটের সময় উপস্থিত থাকছে কিনা, তাদেরকে ভোট সম্পর্কে অবগত করা হচ্ছে কিনা, এবং সেই ভোটে তারা ওই পার্টির নির্দিষ্ট রুল বা পলিসি মেনে তারা ভোট দিচ্ছে কিনা, এইটা কিন্তু তা দেখা হুইপের কাজ। তো তাহলে হুইপ সম্পর্কে আমরা একটা ধারণায় আসলাম। ধরুন বিজেপির হুইপ সম্পর্কে আমরা আলোচনা করছি। তো বিজেপির হুইপ মানে কি, বিজেপি একজনকে দাঁড় করাবে সামনে, সামনে দাঁড় করাবে। তো সেই যে ব্যক্তি সামনে দাঁড়াবে তাকে একজন বয়োজ্যেষ্ঠ এবং খুবই বিচক্ষণ ব্যক্তি হওয়া উচিত এবং তার নেতৃত্ব করার ক্ষমতা থাকা উচিত। তো একজন ব্যক্তিকে হুইপ ধরুন দাঁড় করালো, তো সেই হুইপ দেখবে যে পার্লামেন্টে বিভিন্ন রকম ভোটাভুটির সময় বিজেপির সমস্ত MLA বা এমপিরা সেখানে উপস্থিত থাকছে কিনা, তাদেরকে জানানো হচ্ছে কিনা, এবং অর্থাৎ ভোট সম্পর্কে জানানো হচ্ছে কিনা, এবং বিজেপির ওই যে MLA বা MP তারা পার্টির পলিসি মেনে ভোট দিচ্ছে কিনা। তো এটাই হচ্ছে হুইপ।
তো এখানে আমি একটা জিনিস বলবো, এই যে হুইপ, এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম থেকে নেওয়া হয়েছে। তো পার্লামেন্টারি টার্ম যখন আমি আলোচনা করছিলাম তখন হুইপ আমি আলোচনা করছিলাম, তবু আরেকবার বলে দিলাম। তো এটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম থেকে এই হুইপটা নেওয়া হয়েছে, হুইপের ধারণাটা নেওয়া হয়েছে। তো পার্টিকুলার ওয়েতে কিন্তু বিধানসভা বা রাজ্যসভা বা বিধান পরিষদ বা লোকসভার ভোট যাতে সুষ্ঠু পর্যায়ে সম্পন্ন হয়, সেই জন্যই কিন্তু এই হুইপের দরকার। তো নেক্সট দেখুন রোল অফ হুইপ। তো হুইপের কাজ কি বলছে দেখুন, দে ট্রাই টু এনশিওর দ্যাট দেয়ার ফেলো পলিটিক্যাল পার্টি লেজিসলেটর্স অ্যাটেন্ড ভোটিং সেশনস অ্যান্ড ভোট অ্যাকর্ডিং টু দেয়ার পার্টিজ অফিসিয়াল পলিসি। তো হুইপের কাজ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো যে 1 নম্বর, সমস্ত এমএলএ বা এমপিকে যদি লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে হয়, লোকসভার ক্ষেত্রে ভোট হয়, ছোটোখাটো যে কোনো ভোট হয় লোকসভার মধ্যে, তখন এমপিদের জানানো সেই সম্পর্কে, ভোট সম্পর্কে অবগত করার দায়িত্ব হুইপের থাকে। তারপরে যদি বিধানসভার ভোট হয় তখন কিন্তু এমএলএদের সেই সম্পর্কে জানানোর দায়িত্ব কিন্তু হুইপের থাকে। 1 নম্বর কাজ গেল। 2 নম্বর কাজ, জানানো তো হয়ে গেল, এবার তারা কি সঠিকভাবে সেইখানে উপস্থিত হচ্ছে, সেই এমপি বা সেই এমএলএ লোকসভা বা বিধানসভায় কি উপস্থিত হচ্ছে, এটা দেখা হুইপের দ্বিতীয় প্রধান কাজ। এবং হুইপের তৃতীয় প্রধান কাজ হলো, তারা উপস্থিত তো হলো, কিন্তু তারা ভোট দেওয়ার সময় তারা কি পার্টির পলিসি মেনে চলেছে। কংগ্রেসের একজন এমপি সে কিন্তু বিজেপির পলিসি মেনে চলতে পারে না, তখন হুইপ কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করতে পারে। তো একজন কংগ্রেসের এমএলএ বা এমপি সে কিন্তু কংগ্রেসেরই হুইপের বা কংগ্রেস পার্টির পলিসি মেনে চলবে, এবং একজন বিজেপির এমএলএ বা এমপি সে একজন বিজেপি পলিসি বা তাদের যে বিভিন্ন রকম পার্টির সিস্টেম সেগুলো কিন্তু মেনে চলবে। তো এটাই হচ্ছে রোল অফ হুইপ, এগুলো দেখা হুইপদের কাজ। তো এরপরে আমরা দেখব হোয়াট হ্যাপেন্স ইফ এ হুইপ ইজ ডিসওবেড। তো যদি একজন হুইপকে অমান্য করা হয়, ধরুন একজন বিজেপির এমপি সে তার বিজেপির যে হুইপ তাকে অমান্য করছে, তাহলে একটা জিনিস দেখতে হবে যে ওই ধরুন একটা জায়গায় বিজেপি রয়েছে 30 জন বিজেপির এমপি রয়েছে, এবং সেখানে হুইপ যদি একটা মন্তব্য করে বা হুইপ যদি কোনো রকম ডিসিশন নেয়, তখন যদি এখান থেকে 1জন বা 2জন বিজেপির এমপি হুইপের বিরুদ্ধে যায় বা হুইপের কথা মান্য না করে, তখন কিন্তু হুইপ তাকে ডিসকোয়ালিফাই করতে পারে এবং তাকে কিন্তু বার করে দিতে পারে স্পিকারের সাহায্যে। তো তার মানে বুঝতে পারছেন, হুইপের কথা যদি না মানা হয় তাহলে কিন্তু তাকে বার করে দেওয়া হবে। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, কিন্তুটা কি অবশ্যই বলবো, যদি টোটাল যতজন হুইপের আন্ডারে টোটাল যতজন সদস্য আছে, অর্থাৎ ধরুন 31 জন সদস্য বিজেপির এমপি রয়েছে, তো বিজেপির 31 জন এমপির মধ্যে একজন নিশ্চয়ই স্পেশাল হুইপ থাকবে। মানে আমরা এখানে দেখেছিলাম চিফ হুইপ। তো এই চিফ হুইপের আন্ডারে আরও কয়েকজন হুইপ থাকে। তো এই চিফ হুইপ দেখবে যে এখানে 2/3 ভাগ, টোটাল যতজন এমপি রয়েছে বা এমএলএ রয়েছে তার 2/3 ভাগ যদি সেই হুইপের বিরুদ্ধে যায়, তখন তাকে ডিসকোয়ালিফিকেশন করা যায় না। কিন্তু যদি মাত্র কয়েকজন 2/3 ভাগের সদস্যের কম সংখ্যক যদি হুইপের কথা অমান্য করে, তাহলে কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে। তো এখন একটু বলে দিই চিফ হুইপ কী জিনিস। চিফ হুইপ হচ্ছে, টোটাল একটা হুইপের ক্ষেত্রে কিন্তু অনেকজন হুইপ থাকে, শুধুমাত্র হুইপ বলতে একজনকে বোঝায় না, এখানে 3জন হুইপ থাকতে পারে। তো 3জন হুইপের মধ্যে একজনকে চিফ হুইপ করা হতে পারে। তো সেই চিফ হুইপ কিন্তু বাকি 2জনের থেকে কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং বিচক্ষণ হতে হবে। তো বয়সের ভিত্তিতে সাধারণত চিফ হুইপ নির্বাচন করা হয়। তো ওই যে মেম্বার রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু চিফ হুইপ নির্বাচন করা হয়, এবং তার আন্ডারে কয়েকজন হুইপ থাকে যারা কর্মরত। তো এবার আমরা জেনে নেব লিমিটেশন অফ হুইপ কোন ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে, হুইপের লিমিটেশন কত দূর। সাধারণত পার্লামেন্টে লোকসভা বা রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু হুইপ তার কথা বাকিদের কিন্তু মান্য করাতে পারে, কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা রাষ্ট্রপতির ভোটের সময় কিন্তু কোনো হুইপ তার আন্ডারে, ধরুন বিজেপির একজন হুইপ রয়েছে, কিন্তু বিজেপির এমএলএ বা এমপি, বিজেপির এমএলএ বলা ভুল, এখানে ডিরেক্টরের কথা বলছি আমি, লোকসভার কথা বলছি। তো বিজেপির ধরুন এমপি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় 2জন ভোটে দাঁড়িয়েছে
এ আর বি দুজন ভোটে দাঁড়িয়েছে, এ কে ভোট না দিয়ে বি কে ভোট দিল বিজেপির একজন এমপি। কিন্তু বিজেপির ধরুন পলিসি ছিল এ কে ভোট দিতে হবে, বিজেপির পার্টির পলিসি ছিল এ কে ভোট দিতে হবে, কিন্তু এই এমএলএ ধরুন বিজেপি এই এমএলএ যদি ধরুন বি কে ভোট দিল প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময়, তখন কি হুইপ এই যে এমএলএকে বরখাস্ত এই এমপিকে বরখাস্ত করতে পারে? একেবারেই না। প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় হুইপ কিন্তু কাউকে রিজাইন করতে পারে না বা কাউকে রেজিগনেশন দিতে পারে না। এই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় যে কোনো এমপি নিজের এমপি বা এমএলএ, প্রথমে তো এমএলএদের ভোট নেওয়া হয়, ভোটের ভ্যালু বার করা হয়, তো প্রথমে কিন্তু এমএলএদের ভোটের ভ্যালু বার করা হয়, তাকে 1000 দিয়ে ভাগ করতে হয়, তারপর তাদের ভোটের ভ্যালু বাই কিন্তু এমপিদের ভোট বার করতে হয়। তো সেক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সময় কিন্তু হুইপ তার কর্তৃত্ব ফলাতে পারে না তাদের এমপি বা এমএলএদের ওপর। এই হচ্ছে হুইপের লিমিটেশান। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট আমরা জানবো টাইপস অফ হুইপ। হুইপ কিন্তু 3 ধরনের হয়, এক ধরনের হুইপ নয়। আমরা যে হুইপ 3টে বলেছি, 3 ধরনের হুইপ অলরেডি আমাদের আলোচনা করা হয়েছে। তো 1 লাইন হুইপ, 2 লাইন হুইপ এবং 3 লাইন হুইপ বলে 3টে হুইপ রয়েছে। হুইপের 3টে ভাগ রয়েছে। তো এই যে হুইপের ভাগ করা হয়েছে তাদের কাজের ভিত্তিতে। তো 1 লাইন হুইপের মাধ্যমে কী বোঝানো হয়, যে একটা মেম্বারকে এমএলএ বা এমপিকে তাকে কোনো পার্টির ভোটের সময় তাকে অবগত করা হচ্ছে কিনা, এবং তাকে অবগত করা কিন্তু সেটা 1 লাইন হুইপের মধ্যে পড়ে। 2 লাইন হুইপের মধ্যে পড়ে যে সেই পার্টির সেই সদস্য এমএলএ বা এমপি সে সেখানে যোগদান করছে কিনা, সেই ভোটে মানে অ্যাটেন্ডেন্স দিচ্ছে কিনা, সেটা কিন্তু 2 লাইন হুইপের মধ্যে পড়ে। এবং 3 লাইন হুইপের মধ্যে পড়ে যে সেই যে মেম্বার সে পার্টির পলিসি অনুযায়ী সে ভোট দিচ্ছে কিনা। এই হচ্ছে 3 ভাগে হুইপের ভাগ হচ্ছে এই 3টে। তো এই ছিল আজকে টোটাল হুইপ সম্পর্কে। আর কেন আমরা এই হুইপটা নিয়ে আলোচনা করলাম, রাজস্থান ক্রাইসিস যেহেতু চলছে সেহেতু এই হুইপটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো অশোক গেহলটের আন্ডারে কিছু এমএলএ এবং অন্যদিকে সচিন পাইলটের আন্ডারে কিছু এমএলএ কিন্তু দুটো আলাদা আলাদা জায়গায় জড়ো করা হয়েছে। তো সেই জন্য কিন্তু এখানে হুইপটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং হুইপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইপ নিয়ে আমি একটা ডিটেলটা আলোচনা করলাম, এবং এরপর আমরা কর্ণাটক নয় রাজস্থান ক্রাইসিস নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব। আমি আরও কিছু ইনফরমেশন চাইছি রাজস্থান ক্রাইসিস নিয়ে, কেননা রাজস্থান ক্রাইসিস নিয়ে আলোচনা করার মতো যথেষ্ট ইনফরমেশন আমার হাতে আসেনি। তো আরও আমি ইনফরমেশন চাইছি, আরও খবর আসুক, তখন আমি রাজস্থান ক্রাইসিস নিয়ে আলোচনা করব। তো হুইপ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ইউপিএসসি দেবেন বা WBCS দেবেন সবার পক্ষেই কিন্তু হুইপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।